আমার প্রথম প্রশ্ন, তাহলে কি জোট নিরপেক্ষ নীতি এক আদর্শগত সিদ্ধান্ত যা বাস্তবে কাজ দেয় না? কি বলবেন? আমি অনিকবাবুর কাছে আসবো। হ্যাঁ, দেখুন, নেহেরুর যে আদর্শবাদ বা রোমান্টিসিজম যেটা জয়ন্তবাবু বলছিলেন, সেটা কিন্তু ধাক্কা খেলো চীনের নীতির, একেবারে বিরাটভাবে ধাক্কা খেলো। এই কারণে যে নেহেরু চীনের প্রতি যতটা হাত বাড়িয়েছিলেন, সেই রেসিপ্রোসিটি আমরা চীনের থেকে পেলাম না, একেবারেই পেলাম না। অর্থাৎ নেহেরু হিন্দি চিনি ভাই ভাই যে স্লোগান দিয়েছিলেন, সেটা চীন কিছুদিন হয়তো কিছুটা কোনো কোনো কারণে সেটা কিছুদিন ফলো করে তারপর চীন কিন্তু সরে আসে, এবং পঞ্চশীল নীতির প্রতিও চীনের কিন্তু খুব একটা আস্থা ছিল না, ইতিহাস তাই বলে। নেহেরু পঞ্চশীল নীতি নিয়ে যতটা উদ্বেলিত ছিলেন, যতটা তার আবেগ ছিল, চীন কিন্তু পঞ্চশীল নীতিকে সেইভাবে গ্রহণ করেনি। আরেকটা ব্যাপার ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব যে ভারতের হাতে চলে যাচ্ছে, এটা কিন্তু চীনের একটা মাথা ব্যথা এবং সন্দেহের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এরকম অনেক লেখা আছে, দুজন চাইনিজ স্কলারের লেখা আমি সম্প্রতি পড়েছি। তারা বলছেন যে পঞ্চশীল নীতিকে সেই সময় মাও ভেতরে ভেতরে ঠাট্টা ইয়ার্কি করতেন, এরকম দুজন চাইনিজ স্কলারের লেখা আমি পড়েছি। এবং এটাও ঠিক যে জোট নিরপেক্ষর নেতৃত্বে ভারত থাকছে, চীনের তখন একটা সন্দেহ হচ্ছে, তাহলে কি তৃতীয় বিশ্বের নেতৃত্বে ভারত চলে যাচ্ছে, যেটার দাবিদার চীনও ছিল। এবং তারপরে আমরা জানি বর্ডার ক্ল্যাশ এবং তিব্বত, দালাই লামার চলে আসা, এসব কিন্তু চীনকে ভীষণভাবে ক্রুদ্ধ করে তুলেছিল, আমি যদি এই ভাষাটা ব্যবহার করি। তার ফলশ্রুতি হিসেবে ৬২-র যুদ্ধ, এবং ৬২-র যুদ্ধ, ডেনিস কাক্স একটা জায়গায় বলছেন, একজন আমেরিকান ডিপ্লোম্যাট, যে ৬২-র যুদ্ধ নেহেরুকে শেষ করে দিয়েছিল। এবং নেহেরুর মৃত্যুরও কারণ ওনার মতে, কোট আনকোট, কাক্সের মতে, সেটা হলো ৬২-র যুদ্ধ। নেহেরুর যে ভাবমূর্তি দেশের ভেতরে এবং বিদেশে নেহেরু তৈরি করতে সচেষ্ট ছিলেন, যে বিশ্বের নেতা, সেটা কিন্তু ধাক্কা খায়। ফলে জোট নিরপেক্ষ নীতির প্রথম ধাক্কা বা নেহেরুর আইডিয়ালিজমের প্রথম ধাক্কাটা আসে চীনের কাছ থেকে। তারপরে স্বাভাবিকভাবেই নেহেরু অন্য এভিনিউগুলো সার্চ করতে থাকেন, মার্কিন এবং চীনের যুদ্ধেও উনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র পরে সাহায্য করে বলে যুদ্ধবিরতিতে যাওয়া হয়েছিল, সেটাও ইতিহাস। তারপরে আর সোভিয়েত ইউনিয়নের প্রতি ওনার, মানে সোভিয়েত ইউনিয়ন তো 50 থেকে স্টিল প্ল্যান্টগুলো বানাতে শুরু করেছে সোভিয়েত প্রযুক্তিতে, ভিলাইয়ে, বোকারোতে স্টিল প্ল্যান্টগুলো গড়ে উঠছে সোভিয়েত প্রযুক্তিতে। কিন্তু চীনের কাছে যে ধাক্কাটা উনি খেলেন নেহেরু, তারপর থেকেই একটা পরিবর্তন, তার মাত্র 2 বছরের মধ্যেই নেহেরু মারা যান, একটা পরিবর্তন তারপরে অন্তত ভারতের সিকিউরিটি পার্সপেক্টিভে একটা বিরাট চেঞ্জ আসে। যেটা ইন্দিরা গান্ধী যেটা করতে চেয়েছিলেন, উনি বুঝেছিলেন যে বিশ্বের লিডার হতে হলে কিন্তু সামরিকভাবে শক্তিশালী হতে হবে।